আসলে আমার ওজন তো অনেক বেশি। আপনি যদি পায়ে ব্যথা পান, তাই নামতে চেয়েছিলাম। দিনকে দিন না আপনার ব্যবহার খুব রুক্ষ হয়ে যাচ্ছে দীপ। কিছু হলেই ধমকাধমকি। কত ওজন তোমার? 40। দীপ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এইটুকু ওজনে আমি হাঁপিয়ে যাব? আর ইউ সিরিয়াস? এইটুকু পেট আমি এক হাতে চেপে ধরলে চুপসে যায়। লম্বায় তো আমার বুক সমানও না, ওজন আমার থেকে হাফ। এই তুমি খাও না, এত চিকন কেন তুমি, লিলিপুট একটা? লিলিপুট বলায় ফুঁসে উঠল অর্পণা। লম্বা লম্বা নখ দিয়ে দীপের হাত চেপে ধরার প্রয়াস করেও ধরল না। নাক মুখ কুঁচকে বলল, আমি লিলিপুট, তাই না? ছাড়ুন আমায়। নিজের মতো দানবী দেখে একটা বিয়ে করে নিন, তারপর তাকে এভাবে চেপে ধরে রাখুন। দীপ অর্পণার চুলে নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে নাকচ করে বলল, হুম, ছাড়বো না, তোমাকেই ধরবো, কজ আই লাইক লিলিপুট। ভাই থাম, এটা হসপিটাল। একটু সুস্থ হতেই যা শুরু করে দিয়েছিস, একেবারে সুস্থ হয়ে গেলে না জানি কত কিছু দেখতে হয়। পিছন থেকে বিহানের কণ্ঠ শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো দীপ। ভ্রু কুঁচকে বলল, হোয়াটস প্রবলেম? দেখতে না ছেলে বাড়ি যা। বিহান আর মেধাকে আসতে দেখে অর্পণা দীপের থেকে ছাড়া পেতে চাইলে দীপ ছেড়ে দিল। পরপর বিহানের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা মেধার দিকে তাকিয়ে কাছে আসতে ইশারা করল। মেধা একবার বিহানের দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে বড় ভাইয়ের দিকে এগিয়ে এলো। দীপ এখনও জানে না মেধার মুখের এই অবস্থা কেন হয়েছে। তার এখনও সব কিছু মনে পড়েনি। প্রথম দিকে নিজের অবস্থা আর মেধার মুখের ক্ষত নিয়ে প্রশ্ন করলে অর্পণা বলেছে দীপকে শত্রুপক্ষের লোকেরা মেরে এমন অবস্থায় করেছে, আর মেধার ভার্সিটি থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টই মুখের একপাশ থেতলে গিয়েছে। দীপ যেহেতু তার ভেলোরাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাই কখনোই এর বিপরীতে প্রশ্ন করেনি। মেধা কাছে আসতেই দীপ মেধার সদ্য সার্জারি হওয়া গালটায় হাত বুলিয়ে নরম স্বরে বলল। ব্যথা করে এখনো? ডক্টর কি বলল? মেধা মাথা ঝাঁকিয়ে বলল, না ভাইয়া, ডক্টর বলেছে ঠিকঠাক ওষুধ খেলে আর ব্যথা হবে না। দীপ বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে বলল। ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার থেকে সাহারা পেয়ে একটু আদুরে হয়ে উঠল মেধা। সে ঠোঁট ফুলিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, ডক্টর তো বলল এটা পুরোপুরি ঠিক হওয়ার নয়। আমার বয়স আর অ্যাক্সিডেন্টের মধ্যকার সময়ের কারণে ক্ষতগুলো ভরাট হলেও সেলাইয়ের ক্ষতগুলো থেকেই যাবে। দীপ ব্যথিত হাসল। সে ভাই হয়ে বোনের খেয়াল রাখতে পারেনি। শত্রু পক্ষ থেকে মার খেয়ে এতদিন পাগল হয়েছিল। আল্লাহ এর অশেষ রহমত আর পারুর পাশে না থাকলে রিপিট আল্লাহর অশেষ রহমত আর পারু পাশে না থাকলে হয়তো এখনও পাগল হয়েই থাকত। বোনের ছলছল করা দৃষ্টি তাকে খুব আঘাত করছে, তাই আশ্বাস দেওয়ার মতো করে বলল, কে বলে এইসব বাজে কথা? ওইসব বিশ্বাস করিস না। আমার বোন আবার আগের মতো হয়ে যাবে, প্রয়োজনে 1000বার সার্জারি করাবো। যতদিন না তোর মুখ আগের মতো ঠিক হবে, ততদিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব, কেমন? মেধা মাথা ঝাঁকালো। ভাইয়া আগে খুব রাগী আর বদমেজাজি থাকলেও বর্তমানে খুব একটা রাগ করে না। এই জিনিসটা মেধার কাছে খুব স্বস্তিদায়ক। আগের ভাইয়াটাকে যতটা ভয় লাগতো, এখন আর তা লাগে না। হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির পথে না গিয়ে উল্টো পথে গাড়ি ছুটতে ভ্রু কুচকালো অর্পণা। হালকা সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, আমরা কোথাও যাচ্ছি? বিহান সাই জানিয়ে বলল। ঢালি ফুড কোর্ট রেস্টুরেন্ট। অর্পণা হাত ঘড়ি চেক করে দেখল রাত 8:55। মেধার ডক্টর দেখাতে দেখাতে দীপের ঔষধের টাইম পেরিয়ে যাচ্ছে। এখন বাড়ি ফিরতে ফিরতে আরও 1.5 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যাবে। তার চেয়ে বেটার এখান থেকে খাবার খেয়ে ঔষধ খাইয়ে বাড়িতে ব্যাক করা। কিন্তু ওখানে তো অনেক মানুষের আনাগোনা থাকে। দীপের অস্বস্তি হতে পারে ভেবেই অর্পণা বলল, ওখানে না যাই ভাইয়া। আপনার ভাই যদি আবার অস্বস্তি ফিল করেন। বিহান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল। অর্পণা চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ওনাকে বাইরে দেখে যদি মিডিয়া লোকজন ভিড় করে, তখন কি করবেন? গার্ড আছে তো, সামলে নেবে। ওকে, বাট লাস্ট বার হসপিটালের সামনে যা হলো আর বলার নয়।
অর্পণাকে বিহানের সাথে বারবার কথা বলতে দেখে মনে মনে ঈর্ষান্বিত হলো দীপ। খপ করে চেপে ধরল অর্পণার হাত, নিজের দিকে অনেকটা টেনে নিয়ে ফিসফিস করে বলল, এত দূরে বসেছো কেন? আর বিহানের সাথে এত কথার কি হলো? সম্পর্কে তোমার বড় দেবর। চুপচাপ বসে থাকো। কথা বলার হলে আমার সাথে বলো। যা জিজ্ঞেস করার আমাকে করো, আমি সব উত্তর দিচ্ছি। হাতে ব্যথা পেলেও ঠোঁটে হাসি ফুটল। দীপের এই জেলাসিটুকু অর্পণার খুব ভালো লাগে। সে একটু প্রশ্রয় দিল দীপকে। মুখটা দীপের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, তাই বলুন তো আমরা কোথায় যাচ্ছি? ঢালি ফুড কোর্ট রেস্টুরেন্ট কোথায়? এটা দেখতে কেমন, কি কি আছে ওখানে? দীপ কিছুটা থতমত খেল। তার তো সব কিছু মনে পড়েনি। শুধু পরিবার, বন্ধু বান্ধব, দলের কিছু ছেলেপুলে আর রমনা শহরের কিছু কিছু জায়গার কথা মনে আছে। এবার সে তার বউয়ের প্রশ্নের উত্তর দিবে কিভাবে? কিন্তু হারার মতো পুরুষ তো দীপ মির্জা নয়। তাই মনে মনে কৌশল খাটালো। হুট করেই অর্পণার হাত টেনে কোলের উপর বসিয়ে দিল। হঠাৎ কাণ্ডে অবাক চোখে তাকিয়ে রইল অর্পণা। দীপ সেসবকে পাত্তা না দিয়ে বিহানের উদ্দেশ্যে বলল, বিহান, তুই আপাতত তোর নজরটা বউ আর রোডের মাঝেই সীমাবদ্ধ রাখ। মিরর কিংবা পেছনে তাকালে পিঠের ছাল না থাকার আশঙ্কা প্রবল। বিহান ঠোঁট টিপে হেসে মাথা ঝাঁকালো। সে তো তার বউকে ছেড়ে রাস্তা দেখারই সময় পায় না, আবার পিছনে তাকাবে কি করে? দীপ এক হাতে অর্পণার কোমর চেপে ওর দিকে ঝুঁকে চোখে চোখ রাখল। ভড়কে গেল অর্পণা। সে একটা প্রশ্ন করল, আর লোকটা কিনা কথা ঘোরাতে এখন ছলাকলা করছে। কিন্তু সে তো এসবে ভুলবে না। তাই ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ছলনা করে লাভ নেই, বলুন কি আছে? দীপ ঠোঁট কামড়ে হেসে অর্পণার মাথাটা বুকের সাথে চেপে ধরে চুলের ভাঁজে হাত গলিয়ে দিল। এতক্ষণে তার গুগল সার্চ দেওয়া টান। উকি দিয়ে লেখাটা পড়ে নিয়ে বলল, এই তো সামনের রেস্টুরেন্টটা। আর মিনিট খানিকের মাঝে পৌঁছে যাব। সেখানে একই জায়গায় 20-25টা ভিন্ন খাবারের দোকান পাওয়া যায়। সেই দোকানগুলো আলাদা আলাদা মালিকানাধীন হলেও ডাইনাররা সব একসাথে খাবার খায়। এম আই রাইট বউ? দীপের থেকে সঠিক জবাব পেয়ে অর্পণার মুখটা চুপসে গেল। সে ভেবেছিল দীপের বোধহয় মনে পড়বে না। তাও ভালো, এভাবে মনে পড়তে পড়তে একদিন সব মনে পড়ে যাবে। ভাবনার মাঝে মেল পারফিউমের তীব্র ঘ্রাণ নাকে ঠেকল। সাথে সাথে সেই ঘ্রাণ আটকে গেল অর্পণা। দীপের শার্টের খোলা বোতামের ফাঁকে নাক ঠেকিয়ে গভীর শ্বাস টানতেই দীপ দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল অর্পণাকে। দুজনেরই চোখ বন্ধ, হয়তো একে অপরকে অনুভব করতে ব্যস্ত। 15 দিন পর, সময়টা সকাল 9:21। গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো অর্পণা। খাওয়া দাওয়া শেষ করে দীপকে ওষুধ খাইয়ে তাকে ভার্সিটিতে যেতে হবে। তাই তাড়াহুড়ো করে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় চিরুনি চালাতে নিতেই পেছন থেকে ধেয়ে এলো গম্ভীর স্বর, ভিজে চুল আছড়াবে না, চুলের গোড়ায় ব্যথা করবে। আসো এদিকে। হেয়ার ড্রায়ার থাকতো তোমার এই খাম খেয়ালি না, ভালো লাগে না ভেলোরা। কাম ফাস্ট। দীপের ধমকে রাগ হলো অর্পণার। নিজে দোষ করে এখন আবার তাকে বকাঝকা করা হচ্ছে। প্রতিটা দিন সকাল 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে, আবার অর্পণাকেও উঠতে দিবে না। ভার্সিটিতে দেরি হওয়ার কথা বললে যে দেখিয়ে আরও শক্ত করে জড়িয়ে রেখে ঘুমু কণ্ঠে শাসিয়ে বলবে, হাজবেন্ড আগে নাকি ভার্সিটি আগে? এর বিপরীতে অর্পণা কিছুই বলতে পারে না। অগত্যাই পড়ে থাকতে হয় দীপের বুকে। এভাবেই যাচ্ছে দিনকাল। প্রতিটা দিন ভার্সিটিতে যেতে দেরি হয়, আর বন্ধু বান্ধবের থেকে পচানি খেতে হয়। নিজে যে এত এত খামখেয়ালি করে বেড়ায় তাতে কোনো দোষ নেই। এখন অর্পণা ভিজা চুলে ভার্সিটিতে গেলেই সব খামখেয়ালি হয়ে যায়। বদমাস লোক একটা, যা করার করে নিক। আজ এই লোকের কথা কানেই তুলবে না অর্পণা, আর না চুল শুকাবে। এই ভিজা চুল নিয়েই আজ সারা দিন ভার্সিটিতে ঘুরুঘুরি করবে সে। অর্পণার কোনো প্রতিক্রিয়া না পেয়ে মেজাজটা খারাপ হলো দীপের। এটুকু হাফ ফুটের এত দেমাগ সহ্য করার নয়। না হয় সকালে একটু দেরিতেই ছেড়েছে, তার জন্য এমন করতে হবে কেন? এগিয়ে এসে অর্পণার কোমর পেঁচিয়ে কোলে তুলে নিল দীপ। অর্পণা গাল ফুলিয়ে দীপের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু শক্তপোক্ত বাঁধন থেকে এক চুল পরিমাণও ছাড়া পেল না।
অগত্যা দীপের কলার চেপে ধরে জেদি কণ্ঠে বলল, ছাড়ুন, আমি চুল শুকাবো। প্রতিটা দিন আপনার জন্য লেট হয়ে যায় আমার। ছাড়ুন বলছি, ছাড়ুন। ওর লাফালাফিকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না দীপ। সে নিজের মতো এগিয়ে গিয়ে বেডের কর্নারে বসল। সেখানে আগে থেকে হেয়ার ড্রায়ার সেট করা ছিল। অর্পণাকে কোলের উপর বসিয়ে শক্ত করে নিজের সাথে চেপে ধরে চুলের ভাঁজে ভাঁজে হেয়ার ড্রায়ার চালাতে চালাতে বলল, কিছু হলেই ছাড়ুন আর ছাড়ুন। একদিন এমনভাবে চেপে ধরবো না, এই ছাড়ুন ছাড়ুন একেবারে মিটে যাবে। কিছু বলল না অর্পণা। সে গাল ফুলিয়ে দীপের গলা জড়িয়ে ধরে বসে রইল। এই মুহূর্তে ছটপট করলে আবারও ধমক খেতে হবে। অর্পণা ইদানিং নিজের স্বভাবের পরিবর্তন দেখতে পায়। যেই মেয়েটা পাপ্পা ব্যতীত অন্য কারোর সামনে আদুরে হয়ে ওঠেনি, সেই মেয়েটা এখন এই দীপ মির্জার সাথে টোটালি ন্যাকামি করে। এগুলো কি হচ্ছে তার সাথে? স্বভাবের এতটা পরিবর্তন আনা কি আদৌ ঠিক হচ্ছে? কোনো একদিন এসব ভেঙে যাবে না তো? অর্পণা গভীর ভাবনার মাঝেই খেয়াল করলো দীপের চুল ভেজা। এই লোক গোসল সেরেছে, ৮ ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এখনও চুল ভেজা। নিজে হেয়ার ড্রায়ার ইউজ না করে তাকে জ্ঞান দিচ্ছে। অর্পণা দীপের চুল এলোমেলো করে দিয়ে জিজ্ঞেস করলো, নিজের চুল এখনো ভেজা কেন? সেই কখন গোসল করেছেন, এখনো চুল শুকানোর সময় পাননি আপনি? দীপ মুখটা গোমড়া করে অর্পণার চুলগুলো দুহাতে ঝেড়ে দিয়ে বলল, তুমি শুকিয়ে দিবে বলেই এখনো ভিজিয়ে রেখেছি, কিন্তু তোমার তো সময়ই নেই। আর না আমার কোনো মূল্য আছে তোমার কাছে? মুখ বাঁকালো অর্পণা। এই লোকের জন্য পড়ালেখার গোষ্ঠীর তুষ্টি করে প্রতিদিন 2টো ক্লাস করে বাড়ি ফিরে আসে, আর এখন কিনা তাকে এসব বলা হচ্ছে? এই লোক কি জানে তার জীবনে দীপ মির্জার মূল্য ঠিক কতখানি? হুম, জানে না। আর জানে না বলে এরকম করে কথা বলতে পারলো। এই লোক যদি জানতো ওনার জন্য অর্পণা তার পাপ্পা, নিজের বাড়ি ঘর, শখের গিটার সব ছেড়ে এখানে পড়ে আছে, তাহলে এরকম করে কথা বলতে পারতো না। অর্পণা দীপের হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে দীপের চুল শুকানোর কাজে লেগে পড়ল। তাদের বন্ডিং দেখে যে কেউ বুঝতে পারবে তারা একে অপরের সাথে ঠিক কতখানি কমফোর্টেবল, কতটা সুখে আছে দুজন। আর এই সুখটুকুই অর্পণার মনে ভয়ের সৃষ্টি করে। তার কপালে তো সুখ সয় না, কোনো না কোনো ঝড় এসে সবটা এলোমেলো করে দেয়। মাঝে কেটেছে আরও 15 দিন। সময়টা রাত 7:25। মুখ হাত ধুয়ে মিররের সামনে দাঁড়ালো অর্পণা। আগে ঘরে ড্রেসিং টেবিল না থাকলেও অর্পণার জন্য আনা হয়েছিল। তাতে সাজানো আছে অর্পণার সব ধরনের প্রয়োজনীয় জিনিস। হাঁটু সমান চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে খোপা করে নিল। পরনে ট্রাউজার আর লং টি শার্ট, বাহিরে গাউন কুর্তি চুড়িদার পরে গেলেও বাড়িতে সে এমনই পোশাকেই থাকে। সারা জীবন যেভাবে চলাফেরা করেছে, হুট করেই তো সেসব চেঞ্জ করা যায় না। আবার বাড়িতে এসব পড়া নিয়ে দীপও কোনো রকম দ্বিমত করেনি, তাই এভাবেই থাকা হয়। চুল খোপা করা শেষ হলে ড্রেসিংয়ের ড্রয়ার থেকে চিকন ফ্রেমের চশমাটা বের করে নিল। পড়তে বসার ক্ষেত্রে এটা ইউজ করতে হয়, নয়তো একাধারে পড়তে পড়তে চোখে ব্যথা হয়ে যায়। চশমাটা চোখে এঁটে পিছন ফিরতে নিবে তখনই একটা শক্তপোক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরল। চমকে উঠল অর্পণা। ওর চমকানোর মাঝেই হাত বাড়িয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিল দীপ। পরপর সেগুলো কাঁধ থেকে সরিয়ে গলায় মুখ ডুবালো। অযাচিত স্পর্শে কেঁপে উঠল অর্পণা। আজকে দীপের স্পর্শটা অন্য রকম, বড্ড অচেনা ঠেকছে। কাঁধে দীপের গভীর স্পর্শ টের পেতেই হাঁসফাঁস করে উঠল অর্পণা। শ্বাস ভারী হয়ে আসছে, সাথে হৃৎপিণ্ডটাও যেন তীব্র গতিতে লাফাচ্ছে। তীব্র লজ্জা সংকোচে দীপের থেকে ছাড়া পেতে চাইল অর্পণা। ওকে দূরে সরতে দেখে কোলে তুলে নিয়ে ধপ করে বিছানায় ফেলে ওর উপর আধশোয়া হয়ে শুয়ে পড়ল দীপ। অর্পণা কাঁপা কাঁপা নজরে দীপের দিকে তাকালো। দীপের চোখের ভাষা অন্যরকম, কেমন নেশাক্ত নেশাক্ত ঠেকছে। আজকের আগে দীপের চোখে এমন ভাষা সে কখনো দেখেনি। তাহলে আজ কি এমন হলো যে লোকটা এভাবে তাকিয়ে আছে?
দ্বিধান্বিত অর্পণা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কি করছেন? আপনি অসুস্থ। দীপ মাদকীয় কণ্ঠে শুধালো। নো বেব, আই এম ফিট অ্যান্ড ফাইন। দীপের এরকম ডিপ ভয়েস কর্ণকুহর হতেই অর্পণার সর্বত্র কেঁপে উঠল। লোকটার কণ্ঠস্বর এমনি গম্ভীর, এই মুহূর্তে যেন একদম ভারী শোনালো। অর্পণা ঢোক গিলে বলল। বাট আই এম নট ফাইন, প্লিজ লিভ। দীপ কিছুই বলল না, একটু সরল না, সেভাবেই পড়ে থেকে অর্পণার দিকে তাকিয়ে রইল। এই দৃষ্টিতে দিক হারাচ্ছে অর্পণা। আজ বোধ হয় একটা সর্বনাশ হয়েই যাবে। বিছানায় দপ করে ফেলার দরুন অর্পণার সামনে ছোট ছোট চুলগুলো কপালে চোখে উপচে পড়ছে। দীপ ফু দিয়ে সেসব সরিয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে দীপের পরনের শার্ট খামচে ধরল অর্পণা। চোখ বোঝার সাথে সাথে মাথায় একটা কথা খেলে গেল। দীপ জানে সে পারু, এবং মনে মনে মানেও। তার মানে দীপ তার পারুকে কাছে চাইছে, গভীরভাবে ভালোবাসতে চাইছে। কিন্তু সে তো পারু নয়, সে তো অর্পণা। এই মুহূর্তে দীপের আবদারের সায় দেওয়া মানে দীপকে ঠকানো, সাথে নিজের আত্মসম্মানকে বিলিয়ে দেওয়া। না, এটা সম্ভব না। অর্পণার আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মানটা আছে। নিজের স্ট্রং পার্সোনালিটিকে এভাবে আবেগের বশে মাটি চাপা দেওয়ার মতো মেয়ে তো অর্পণা নয়। বরং সে নিজের আত্মসম্মান রক্ষা করতে রাজত্ব এমনকি পুরো দুনিয়া ছেড়ে দিতেও রাজি। দীপ তো এখন প্রায় 75% সুস্থ। এই মুহূর্তে সত্যিটা বললে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। হলেও বা কি, এত বড় কাজটা যে সে করতে পারবে না। হঠাৎই ঠোঁটের কোণে শক্তপোক্ত আঙ্গুলের স্পর্শ পেল। শিউরে উঠে চোখ মেলে তাকালো অর্পণা। দীপের এই মোহিত নজর বারবার তাকে ভুল করার পরামর্শ দিচ্ছে, কিন্তু অর্পণা নিজের মনে স্ট্রিক্ট। দীপ অর্পণা ঠোঁটে আঙ্গুল বুলিয়ে মাথা নিচু করতেই হাত দিয়ে আটকে দিল অর্পণা। তাড়াহুড়ো করে বলল। আই এম নট পারো, আমি অর্পণা, পৃথা জামান অর্পণা। পারো মারা গিয়েছিল 6 বছর আগে। মনে করে দেখুন দীপ, আপনি তো আগের অনেক কিছু মনে করতে পেরেছেন, নিজের ফ্যামিলিকে চিনতে পেরেছেন, এবার একটু চেষ্টা করে দেখুন না, চাইলেই সব মনে করতে পারবেন আপনি। থমকে গেল দীপ। ভ্রু কুঁচকে অর্পণার মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ নজর গেল অর্পণার ঠোঁটে। পারু ঠোঁটের নিচে তিল ছিল, আর অর্পণার ঠোঁটের মাঝখানে। ঠোঁটের শেপটাও আলাদা। দীপ ব্রেনে চাপ প্রয়োগ করলো, মনে করতে চাইল। অর্পণা ওকে হেল্প করতে বলল। মনে করার ট্রাই করুন দীপ। পারো ক্যান্সার হলো, আপনারা হসপিটাল থেকে লাইব্রেরিতে গেলেন, ওখানে ডায়েরি লিখতে গিয়ে পারো অসুস্থ হয়ে পড়লো। তারপর আপনারা আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা হলেন, হঠাৎ একটা ট্রাক এলো আর তীব্র অ্যাক্সিডেন্ট। আর বলতে পারল না অর্পণা। তার আগেই মাথা চেপে ধরল দীপ। মানসপটে ভেসে উঠল কিছু আবছা দৃশ্য। ধীরে ধীরে সব স্পষ্ট হলো। পারুর ক্যান্সার থেকে শুরু করে লাস্টবার পারুর কবরে মাটি সরানোর চেষ্টা করা পর্যন্ত সবটা। ঢোক গিলে উঠে দাঁড়ালো দীপ। এতদিন পারুকে কাছে পেয়ে পারুর সম্পর্কে কিছু মনে করার ট্রাই করেনি সে। আজ ট্রাই করতেই সবটা মনে পড়ে গেল। সে আগ পেয়েছে না ভেবেই তাড়াহুড়ো করে উঠে বসল। কিছুক্ষণ থম মেরে বসে ছুটে রুমের বাইরে চলে গেল। দীপ চলে যেতেই ব্যথিত হাসল অর্পণা। চোখের কোণ পেয়ে এক ফোঁটা তপ্ত জল গড়ালো। এটা তো হওয়ারই ছিল, তাহলে কষ্ট কেন হচ্ছে? অর্পণার মন কি চেয়েছিল? দীপ ওর পরিচয় জেনে ওকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিক? তাচ্ছিল্য হাসল অর্পণা। মনকে অভিযোগ করার সুযোগ না দিয়ে উঠে বসল। পরপর উঠে গিয়ে ড্রেসিং টেবিল থেকে ফোনটা নিয়ে বিহানের ফোনে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই অর্পণা বলল। ভাইয়া কি ঘরে আছেন? আপনার ভাই বোধহয় জয়পুরহাট যাচ্ছেন, মাত্রই নিচের দিকে গেল, আপনিও একটু ওনার সাথে যাবেন। আসলে পুরোপুরি সুস্থ হয়নি তো, রাস্তাঘাট চিনবেন না, আবার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কারোর কবরে গেলে পাগলামিও করতে পারে। ওপাশ থেকে উত্তর আসার অপেক্ষা না করেই কলটা কেটে দিল অর্পণা। সে জানে বিহান যাবে, দীপের সাথেই যাবে। অর্পণা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে নিজেও বিছানায় শুয়ে পড়ল।
পাশ থেকে এসির রিমোটটা নিয়ে এসে পাওয়ার 5 ডিগ্রি তাপমাত্রায় নামিয়ে দিল। এটুকু তার শাস্তি, অতিরিক্ত আশা করার শাস্তি। সে কেন ভুলে গেল? ওর মতো অভদ্র অর্পণাকে ভালোবাসা চায় না। সবাই তো পারুর মতো ভদ্র স্নিগ্ধ শান্ত মেয়েকে বউ হিসেবে চায়। রাত তখন 1:45। একজন গার্ড এসে লোহার গেট খুলে দিতেই কবরস্থানের মাঝামাঝি কবরটায় নজর আটকালো দ্বীপের। শত শত কবরের মাঝে একটি কবরে গোটা করে লাইট জ্বলছে। কবরটির মাথায় নানান রকমের ফুল ফুটে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো নামি দামি লোকের প্রাণপ্রিয় কেউ শায়িত আছে এখানে। দ্বীপ ভঙ্গুর পায়ে এগিয়ে গেল সেদিকে। প্রতিটি কদমে তার বক্ষ পাঁজর ভেঙে আসছে। কবরটির শান বাঁধানো, মায়ের নিকট সুনিপুণভাবে লেখা। নাম পারমিতা মির্জা, স্বামী দীপ জোহান মির্জা, বাবা হামিদ হোসেন, মৃত্যুর তারিখ 2/8/2019। বিধ্বস্ত দ্বীপ মায়ের কাছে বসে নামটুকুতে হাত বোলালো। পরপর স্বামী দীপ জোহান মির্জা লেখাটিতে হাত ছোঁয়ালো। নিজেকে পারুর স্বামী পরিচয় দিতেই নিজের উপর আক্রোশ হয় দ্বীপের। স্বামী হয়েও স্বামীর কোন দায়িত্বটা পালন করতে পেরেছে সে? না, পারেনি। কোনো কিছুই করতে পারেনি। এমনকি শেষ কার্যটুকুও নিজ হাতে করতে পারেনি। প্রাণপ্রিয় স্ত্রীর কবরে এক মুঠো মাটি দিতে পারেনি। দীপ সন্তর্পণে পারুর কবরের পাশে বসল। মাথা নুইয়ে কবরের মাথার দিকটায় চুমু খেলো। আদরে আদরে ভরিয়ে দিল কবরখানা, যেন সে তার ওয়াইলি লেডিকে আদর করছে। চুমু দিতে গিয়ে যখন কবরের মাটিতে নাক ঠেকল, তখন একটা মিষ্টি ঘ্রাণ এসে নাকে ঠেকল। দ্বীপের খুব করে মনে পড়ল পারুর বলা একটি কথা, তুমি আমার কবরে নাক ঠেকালেই আমাকে পাবে। আজ পেল, সত্যি পেল। দীপ জানে না এটা পারুর শরীরের ঘ্রাণ নাকি সাদা মাটির কিংবা নানান জাতের ফুলের ঘ্রাণ। মূলত সে জানতেও চায় না। তার পারু যখন বলেছে সে কবরে নাক ঠেকালে পারুকে পাবে, তার মানে এটা পারুর ঘ্রাণ, শুধুই পারুর। দীপ কবরে মুখ ঠেকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কেমন আছো মাই অয়েলি লেডি, আমার অবাধ্য প্রেমিকা? তোমার খারাপ পুরুষকে মনে পড়ে যান? আমায় অনুভব করো, নাকি ওপারে গিয়ে আমায় ভুলে গিয়েছো? তোমার পিছু পিছু যাব প্রতিশ্রুতি দিয়েও চাইনি বলে অভিমান করেছো। কি করব বলো? আল্লাহ যে আমায় নিলেন না, তোমার সাথে যেতে পারলাম না, আর না পারলাম তোমায় নিজ হাতে কবরে শায়িত করতে। বলতে বলতে কণ্ঠ ভেঙে এলো, চোখ ছাপিয়ে জল গড়ালো। পরক্ষণে কিছু একটা মনে আসতেই মাথায় রাগ তীর বেরিয়ে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে জেদি কণ্ঠে বলল, সেদিন যদি আমার অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে তোমার কবরে আমি মাটি দিতে পারতাম জান। তোমায় নিজ হাতে গোসল দিয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহর ভরসায় কবরে শায়িত করতে পারতাম। কিন্তু হলো না, কয়েকটা জানোয়ারের জন্য হলো না। আই নো তুই কিছুই দেখবি না, হয়তো তুই আল্লাহর নিকট খুব সুখে আছিস, কিন্তু আমার সুখ নেই রে। আমি তোর সাথে বাঁচতে পারিনি, মরতেও পারিনি। ওই কুত্তার বাচ্চাদের জন্য তোর কবরে এক মুষ্টি মাটিও দিতে পারিনি, তোর নামে এক ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, 2 হাত তুলে দোয়া করতে পারিনি। আমার খুব আফসোস হচ্ছে সোনা, খুব আফসোস হচ্ছে। মন চাচ্ছে এই মুহূর্তে ওই কুত্তার বাচ্চাদের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেই। ইউ নো না সোনা, তোর খারাপ পুরুষ কতটা খারাপ। ছিঁড়ে কেটে ছিন্ন ভিন্ন করে দেবো ওই জানোয়ারদের, যেমন করে ওদের কারণে আমার বোনের মুখটা ছিন্ন ভিন্ন হয়েছে। মেধাটা ভালো নেই জানো, শত চেষ্টা করে ওর মুখটা আগের মতো করার কোনো উপায় নেই। বোনটাকে দেখলে আমার বুক ফাটে। দ্বীপের কান্নারত কথাগুলো শুনে বিহানের খুব মন খারাপ হলো। পারুকে সেও খুব মিস করে, সাথে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো। বিহান এগিয়ে এসে দ্বীপের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, এখন কি করবি জোহান, কি করতে চাস? দ্বীপ পারুর কবরের মাটিতে হাত বুলিয়ে বলল, 2 দিন থাকবো এখানে, বাড়িতে জানিয়ে দিস। আর কবরস্থানের চারিদিকে যেসব জমি জমা আছে সেসব জমির মালিকদের ইনফর্ম কর। এখানকার সব কটা জমি আমার চাই।
হিসাব মতো প্রতি বিঘার দাম যত আসে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা অফার কর। এরপরও রাজি না হলে ঢাকায় একটা একটা করে ফ্ল্যাট কিনে দেওয়ার অফার কর। অ্যাট এনি কস্ট আমার এই জমিগুলো চাই, মানে চাই, এবং সেটা কাল সকালের মধ্যে। বিহান অবাক চোখে তাকিয়ে রইল। এটা সেই চৌহান, জেদি, একরোখা, হিংস্র, যে কিনা কাউকে পরোয়া করতো না, এমনকি মৃত্যুকেও না। সেই দীপ চৌহান মির্জাকে দেখতে পাচ্ছে সে। মনস্পটে আনন্দ আর চোখ জোড়া চিকচিক করে উঠল। এবার বোধহয় সবটা ঠিক হতে যাচ্ছে। বিহানকে এরকম থম মেরে তাকিয়ে থাকতে দেখে দীপ ধমকের স্বরে পড়ল। এই, আমি তোর বউ না, এইভাবে দেখার হলে মির্জা বাড়ি যা। দীপের ধমকেও হেসে দিল বিহান। পরপর কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত জমি দিয়ে কি করবি ভাই, বুঝিয়ে বল। ডান পাশে একটা অনাথ আশ্রম, বাম পাশে বৃদ্ধাশ্রম, পিছন দিকে মাদ্রাসা আর মসজিদ, আর এই কবরস্থান পরিত্যক্ত ঘোষণা করে দে। সব কয়টার নাম হবে আমার পারুর নামে। আগে থেকে যেসব কবর আছে সেগুলো শান বাধাই করে দেওয়ার ব্যবস্থা কর। এই কবরস্থানের ব্যাকআপ হিসেবে রোড সাইডের আরেকটা জমি কিনে সেটা নতুন কবরস্থান হিসাবে ঘোষণা করে এখানকার চেয়ারম্যানের হাতে বুঝিয়ে দিবি। আপাতত এটুকুই, এরপর যদি কিছু লাগে আমি জানাবো। এবার যা, বের হয় এখান থেকে। বিহান মাথা ঝাঁকালো। তখনই পেছন থেকে আরও একটা গাড়ি আসার শব্দ শোনা গেল। নিশ্চয়ই আহাতরা চলে এসেছে। আসার পথে দীপ ওকে বলেছিল যেন সবাইকে এখানে ডেকে পাঠায়, অনেক কাজ আছে। বিহান এতক্ষণে বুঝল দীপ কোন কাজের কথা বলেছে। মনে মনে বেশ খুশি হলো বিহান। কবরের পাশে মসজিদ মাদ্রাসা থাকলে নাকি কবরের শায়িত ব্যক্তির আজাব লাঘব হয়। মাদ্রাসার ছাত্র কিংবা হুজুরগণ যখন কোরআন তেলাওয়াত করে তখন কবরের শায়িত ব্যক্তির মনে শান্তি বিরাজ করে। দীপের দ্বারাই বোধহয় এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব। পারুর প্রতি দীপের ভালোবাসা দেখে বরাবরই মুগ্ধ হয় বিহান। শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল বানিয়েছিল, আর দীপ তার পারুকে ভালোবেসে মসজিদ, মাদ্রাসা, আশ্রম বানাবে। বিহান ঠোঁটে সন্তুষ্টির হাসি ফুটিয়ে আবদার ভরা কণ্ঠে বলল, আমি তোর সাথে থাকি। দীপ বিহানের হাতখানা শক্ত করে ধরে বলল, চলে যা, আজ রাতটা পারুর সাথে একা থাকতে চাই। খুব কথা বলবো দুজন, ভালোবাসায় ভরিয়ে দিব আমার বারুর কবরখানা। তোরা যা, কাজে লেগে পড়। কাজ শেষে আমাকে শীঘ্রই ঢাকা ফিরতে হবে। তারপর ওরা জানবে সিংহ ঘুমিয়ে থাকুক কিংবা জেগে, সে বরাবরই রাজা। বিহান আর কথা বাড়ালো না, উল্টো ঘুরে গেটের দিকে চলে গেল। তাদের এখন অনেক কাজ আছে, সবাইকে নিয়ে কাজে লেগে পড়তে হবে। যেহেতু মসজিদ মাদ্রাসা বানানো হবে সেহেতু ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশনের লোকজনকেও খবর দিতে হবে। দীপ নিশ্চয়ই সব কিছু ফাইনাল করে তারপর ঢাকা ফিরবে। বিহান কবরস্থান থেকে বেরিয়ে যেতেই দীপ নিজের কথা না ভেবে কবরটা জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তার বুক ভেঙে কান্না পাচ্ছে। আজ পারু আর দীপের মাঝে কতটা দূরত্ব। এই দূরত্ব কাটিয়ে কেউ কাউকে দেখতে পাবে না, ছুতে পারবে না। দীপ ফুঁপিয়ে উঠল, নাক টানতে টানতে ভাঙা কণ্ঠে বলল, তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত, তুমি ঝিনুক কুড়াও যদি আমি হব শান্ত নদী। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ, আমি কি আর দেবো বলো? তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়?
আমি কি এক ঘরে থাকি? ছিল কত কথা বাকি। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়? তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় যোজনা।